এই মুখ্যমন্ত্রী যেদিন বিরোধী দলনেত্রী হিসেবে বিধানসভা ভাঙচুর করেছিলেন, এখনকার যারা সব মন্ত্রী শান্ত্রী আছেন তারা সব বিরোধী দলের লোক ছিলেন, তখন দু চারজন ছিলেন, এখন আবার জেলে আছেন। যেদিন বিধানসভা ভাঙচুর করেছিলেন সেদিন বোঝা গেছিল যে গণতন্ত্র সম্পর্কে তার ন্যূনতম আস্থা নেই। যতটুকু নিজে নিংড়ে নিতে পারবেন ততটুকুই উনি নিয়ে নেবেন, বাকিটা হচ্ছে ভাঙচুর করে ফেলে দিতে হবে। বিধানসভা ভাঙচুর যখন করেছিলেন, তাহলে সেই সময় তার কিছু বন্ধু বান্ধব ছিল যারা এখন উল্টো দিকে, যাদেরকে আজকে উনি কি সব কথাবার্তা বলেছেন বলে শুনলাম। কিন্তু এই যে গোটা ডিসকোর্সটা, এই যে বিজেপি এই বললো আর তৃণমূল এই বললো, তার মধ্যে কি টপিকে আলোচনা হচ্ছে, কি টপিকে ঝগড়া বাঁধলো, এটা নিয়ে সোশ্যাল মিডিয়া হোক, মিডিয়ার একাংশ হোক, গোটাতে খুব চর্চা দেখতে পাচ্ছি না। আমরা তো এই আসলে এইটা জানতে চাই যে বিধানসভা তো সাধারণ মানুষের কথা, সেটা নিয়ে আলোচনা হওয়ার যায়। বাজেট অধিবেশন হলো কয়েক মাস আগে, দেখলাম মুখ্যমন্ত্রী আর বিরোধী দলনেতা কে বেশি ধার্মিক তার মারামারিতে নেমে পড়লেন। বাজেট কোথায় কি অ্যালোকেশন হলো পাবলিক জানতে পারলো। আজকেও মারামারি হয়েছে, ওয়েলে নেমে পড়েছেন, খুব তর্ক হয়েছে, একে বার করে দিচ্ছেন, ওকে বার করে দিয়ে এইসব খবর হচ্ছে। কিন্তু আসলে কি টপিক নিয়ে ঝগড়াটা হচ্ছিল, তাতে মানুষের কি উপকার হচ্ছিল, সেই প্রসঙ্গগুলো আমাদের থেকে আড়াল হয়ে যায়, যাতে করে এই ঝগড়াটা রোজ হচ্ছে যে ব্রেকিং নিউজ দেখাতে 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 ভোটের সময় আবার সেই বাইনারি হাজির হতে পারে। কিন্তু এইটা সাধারণ মানুষ চান না। সাধারণ মানুষ চান বাইনারি, যে সরকার কি করলো আর পাবলিক কি চাইছে, সেই বাইনারিটা চান। আমরাও সেই কথাই বলতে চাই যে ঝগড়াঝাটি হয়েছে খুব ভালো, কিন্তু কোন মানুষের কোন ইস্যু নিয়ে লড়াই করার জন্য ঝগড়াঝাটি হলো, এইটা আসলে মানুষের জানা দরকার। ঝগড়াঝাটির থেকেও বেশি গুরুত্বপূর্ণ এটা। শুভেন্দু অধিকারীকে শুধুমাত্র সাসপেন্ডই করা হয়। শুভেন্দু বাবু বলুন বা এইসব বাবুরা যারা এককালে তৃণমূলে ছিলেন এখন বিজেপিতে চলে গেছেন, তাদের সম্পত্তির হিসাব কোনোদিন তৃণমূলের নেতারা চাননি। কিভাবে সম্পত্তি এত বেড়ে গেল এই কয়েক বছরে, তার হিসেব টিসেব চাইলে তাদেরও জেল যাত্রা হওয়ার কথা ছিল, কিন্তু তৃণমূলের নেতারা ওগুলো চাইতে পারবেন না, কারণ তাহলে আবার তাদের দিকে আঙুল উঠে যাবে। ফলে তাদের জেল যাত্রা আটকাতে এখন মিসকল ফিসকল মেরে বাঁচতে হয়। বিরোধী দল যদি আপনি বলেন, বিরোধী বিধায়ক একজনই আছেন, নওশাদ সিদ্দিকী, যাকে এর মধ্যে বার কয়েক জেলে ঘুরে আসতে হয়েছে। পুলিশ ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে তাকে টেনে হিচড়ে নিয়ে গেল। বিধায়কের সম্মান তো ছেড়ে দিন, বিধায়কের যা নিরাপত্তা পাওয়ার কথা, যা অধিকার, সেগুলো তো ছেড়ে দিন। সাধারণ মানুষের অধিকার যা পাওয়ার কথা, তার যা গণতান্ত্রিক অধিকার আছে, সেগুলো অব্দি নওশাদ সিদ্দিকের সময় ব্যবহার করা হয়নি, বাকিদের কথা তো ছেড়ে দিলাম। ফলে এখন এই তুতু ম্যায় যত বিধানসভা নির্বাচনে গিয়ে আসবে তত বাড়তে থাকবে। কিন্তু কোন ইস্যুতে আসলে এটা বাড়তে থাকছে? আসলে কি পরিযায়ী শ্রমিকদের ভালোর জন্য কিছু ঝগড়াঝাটি হচ্ছিল? আসলে কি যে স্কুলে চক ডাস্টার নেই তাদের জন্য কোনো ব্যবস্থা হচ্ছিল? নাকি আসলে অযোগ্যদের ঘুরপথে আবার সরকার চাকরি দিয়ে মুখ বন্ধ করার ব্যবস্থা করছে, যে বাবা কাকে টাকা দিয়েছিলি সেই নামটা ঘোষণা করিস না? কি নিয়ে বিতর্কটা হচ্ছিল সেইটা সাধারণ মানুষ জানতে চান। কোনো বিধায়ক সাসপেন্ড হলেন না হলেন সেটা একটা প্রতীকী ব্যাপার হয়ে থাকছে, কিন্তু কি কারণে সেটা হলেন, কার জন্য লড়াই করতে গিয়ে হলেন, কি লড়াই করলেন, সেটা সাধারণ মানুষ জানতে চান। যে বামেদের নেতাদের সম্পর্কে উনি এইটা মন্তব্য করেছেন, তারা তো সরকার চালাচ্ছেন না, তারা তো টাকা খেয়ে চাকরি দেননি, তারা তো কোর্টে বিচারক হিসেবে বসেনি, তারা সাধারণ মানুষের, প্রতারিত মানুষের যুক্তির কথা বলছে। সেই যুক্তির কথা শুনে কোর্ট বিচার করছে কোনটা ঠিক কোনটা ভুল। কোর্টকে চ্যালেঞ্জ করে দেওয়াটা, সেটা তৃণমূলের পক্ষে কতখানি ভালো হচ্ছে বা খারাপ হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রীর যারা এইসব পারিষদবর্গ রয়েছেন, যারা পরামর্শদাতা রয়েছেন, তারা ওকে এটা কেন বোঝাচ্ছেন না যে এটা কোর্টকে এইভাবে যে আক্রমণ করা যায় না, কোর্টকে যে এইভাবে কথা বলা যায় না, সেটা তাদের বোঝা উচিত। কারণ এটা যদি বামপন্থী আইনজীবীদের সম্পর্কে বলেন বা যারা রাস্তায় লড়াই করছেন তাদের সম্পর্কে বলেন, তারা কি নিজেরা পয়সা খেলো? তাদের নামে কি দুর্নীতির অভিযোগ এলো? তারা কি মিথ্যে এফিডেভিট দিল কোর্টে? কোনোটাই না। তারা যোগ্যতার ভিত্তিতে চাকরি হওয়ার কথা বলেছে। কেন সেই যোগ্যদের পাশে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী থাকতে পারছেন না, সেটা গুরুত্বপূর্ণ। আমার একটা অতীতের কথা মনে পড়ছে, গতকাল একটা লেখার ইয়েতে এসছিল, সেটা হচ্ছে 84 সালে ইন্দিরা গান্ধী মৃত্যুর পর গোটা দেশে একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছিল। পশ্চিমবাংলায় বামপন্থীরা সেই সময় যারা আক্রান্ত হচ্ছিলেন তাদের পাশে দাঁড়িয়েছিল। তারপরে নির্বাচন হয়, বামপন্থীর একটু ফল খারাপ হয়, লোকসভা নির্বাচন। তখন অনেক সমালোচক বললেন যে ওইভাবে আক্রান্তদের পাশে দাঁড়ানো উচিত হয়নি। জ্যোতিবাবু বলেছিলেন যে একটিও ভোট না পেলে আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য, আমরা দাঁড়াবো। একই রকমভাবে আমি যদি সেই কথার এসেন্সটা না ধরে শুধু আক্ষরিক অর্থে ধরি, এখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমার একটি যোগ্য চাকরি না হলেও আমি অযোগ্যদের পাশে দাঁড়াবো। এই দাঁড়ানোর তাড়নাটা কারণ কি, সেইটা রাজ্যের মানুষ বুঝে যাচ্ছেন। কিন্তু যে তাড়না থেকে রাজীব কুমারের পাশে গিয়ে তাকে ধর্ণা দিতে হয়েছিল, সেই একই তাড়না থেকে আসলে এই অযোগ্যদের পাশে দাঁড়ানোর জন্যে তাকে প্রাণপণ লড়তে হচ্ছে। কারণ একজন অযোগ্য যদি একটু মুখ ফুটে কিছু নাম বলে ফেলে, তাহলে যে তৃণমূল আরও পাকে ডুবে পড়বে। ওই যে
বড়োয়ার বিধায়ক সম্ভবত যতটুকু পাকে পড়েছিলেন, আর একটু বেশি পাকে যে বাকি বিধায়করা পড়ে যাবেন, নেতারা পড়ে যাবেন, এই বিষয়ে তৃণমূল কংগ্রেস শিওর।